টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের আমি ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটি কোনো সুখকর বিষয় নয়, কোনো আনন্দের বিষয় নয়, বরং দুঃখের, কষ্টের, হতাশার। সেটি হচ্ছে যে খুব সাম্প্রতিককালে একটি যে পাইলট প্রজেক্ট বা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, যে আমেরিকার ভিসার যে কড়াকড়ি যে বিষয়টি আরোপ করা হয়েছিল, সেখানে বাংলাদেশিরাও আমরা বাদ যাচ্ছি না। বিশেষ করে B1 B2 ভিসায় যারা এই দেশে আসতে চাই, সেই বাংলাদেশিদেরও বন্ড দিতে হবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত। এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। হাতে যদি সময় থাকে তাহলে বার্ষিক অ্যাসাইলাম ফি সম্পর্কিত নতুন পলিসি মেমোরেন্ডাম এবং এটি একজন অ্যাসাইলাম আবেদনকারীর জন্য কী অর্থ বহন করে, সময় পেলে সেটিও আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন বিষয়ে নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কর্মকার। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাই আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং একটি খুব খারাপ খবর নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে চাই, যে আমেরিকায় ভিসা যে কড়াকড়ি যেটা শুরু হয়েছে বেশ কিছুদিন, অর্থাৎ এই সরকার আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সে বিষয়টি। তার মধ্যে যারা B1 B2-তে এই দেশে আসতে চান, বিভিন্ন কারণে আসতে চান, তাদের বেলায় কড়াকড়িটা একেবারে বাংলাদেশের যে 38টি দেশের নাম এখানে এসেছে, বাংলাদেশ তার মধ্যে একটি। সেখানে এই কড়াকড়ির বিষয়টি বাংলাদেশিদেরকে বন্ড দিতে হবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত। এই বিষয়টি আলোচনা করব আপনার সাথে। তবে তার আগে এই বিষয়ের একটু বিস্তারিত ব্যাখ্যাটা আমি করতে চাই, যদি বিস্তারিত নয় সংক্ষেপে একটু ব্যাখ্যা করতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি শুধুই একটি আন্তর্জাতিক খবর নয়, বরং এটি লাখো মানুষের স্বপ্ন, আশা, প্রস্তুতি এবং অনিশ্চয়তার গল্প। কারণ ভিসা মানে শুধু পাসপোর্টে একটা স্টিকার সাটানো নয়, তার সাথে এখন লাগবে ডলারের জামানত বা বন্ড। আমেরিকা বা যুক্তরাষ্ট্র শুধু একটি দেশ নয়, এটি কারো কাছে উচ্চশিক্ষার স্বপ্ন, কারো কাছে ব্যবসার সম্ভাবনা, কারো কাছে প্রিয়জনের সাথে দেখা করার একমাত্র সুযোগ, আবার কারো কাছে জীবনের নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু সেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এবার যোগ হয়েছে নতুন এক শর্ত, ভিসা বন্ড বা আর্থিক জামানত। সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক নতুন পাইলট প্রোগ্রামের আওতায় ঘোষণা এসেছে, বাংলাদেশ সহ বিশ্বের 38টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের B1 B2 ভিসা অর্থাৎ ভ্রমণ এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে 5,000 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত আর্থিক জামানত দেওয়া বাধ্যতামূলক হতে পারে, এবং যা আগামী 21শে জানুয়ারি 2026 তারিখ অর্থাৎ চলতি মাস থেকেই কার্যকর হবে বলে ঘোষণা এসেছে। বলা হয়েছে এই বন্ডের অর্থ কোনো দালাল বা এজেন্টের কাছে নয়, বরং সরাসরি মার্কিন সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্ম pay.gov-এ জমা দিতে হবে। তাও আবার কনসুলার অফিসের নির্দেশ ছাড়া $1ও আগাম দেওয়া যাবে না। অন্যদিকে ভিসা পেলেও থাকছে নতুন আরও সীমাবদ্ধতা। এই বন্ডের আওতায় যারাই ভিসা পাবেন তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে বা বের হতে পারবেন শুধুমাত্র 3টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে, আর তা হলো নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি অথবা বোস্টন। এর বাইরে আর কোনো অপশন নেই, অর্থাৎ এর বাইরে আপনার ইচ্ছে বা সুবিধা মতো অন্য কোনো এয়ারপোর্টে নামতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? কাদের জন্য এটি প্রযোজ্য হবে? এটা কি শুধুই ওভারস্টে ঠেকানোর একটি প্রশাসনিক পদক্ষেপ, নাকি এটি দরিদ্র ও মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য একটি নতুন অদৃশ্য দেয়াল? কারণ একজন সাধারণ বাংলাদেশির কাছে $5,000 মানে কি?
এটা কি কয়েক মাসের আয় নাকি কয়েক বছরের সঞ্চয়? এই সিদ্ধান্ত কি বৈষম্যমূলক নাকি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থাকে শৃঙ্খলিত করার একটি বৈধ আইনগত প্রয়াস? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিসা বন্ড জমা দিলেই কি ভিসা নিশ্চিত? কেউ যদি নিয়ম মেনে সময় মতো দেশে ফিরে আসেন তাহলে সেই অর্থ কিভাবে এবং কত দ্রুত ফেরত পাওয়া যাবে? আর কেউ যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে আইনি পরিণতি কি? এই প্রশ্নগুলোর উত্তর শুধু সংবাদ শিরোনামে পাওয়া যায় না, এগুলোর উত্তর লুকিয়ে আছে আইন, নীতি এবং বাস্তব ইমিগ্রেশন প্রক্রিয়ার গভীরে। সুপ্রিয় দর্শক, সে কারণেই আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে, যিনি ব্যাখ্যা করবেন এই ভিসা বন্ড কর্মসূচির আইনি ভিত্তি, বাস্তব প্রভাব এবং ভবিষ্যতে এটি বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে। তাই আজকের আলোচনা শুধু তথ্য জানার জন্য নয়, এটি প্রস্তুত হওয়ার জন্যে, সচেতন হওয়ার জন্যে এবং ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে রক্ষা করার জন্যে। তাই জন্যে আপনার বা আপনার প্রিয়জনের ভবিষ্যৎ ভ্রমণ সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে আজকের এই অনুষ্ঠান। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমেরিকার ভিসায় কড়াকড়ি ও বাংলাদেশিদের বন্ড দিতে হবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত। অ্যাটর্নি অশোক কে কর্মকার আজকের অনুষ্ঠানের বিষয়ে সামান্য কিছু আমি উদ্ধৃত করেছি বা ব্যাখ্যা দিয়েছি। আপনার কাছে বিস্তারিত বিষয়টা জানতে চাই যে এই যে ভিসা বন্ড পাইলট প্রোগ্রামে যেটা করা হয়েছে, এর আইনগত ভিত্তি কি? এটি কি স্থায়ী নাকি এখন এটি পরীক্ষামূলক আছে? এটি আপনার কাছে প্রথম প্রশ্ন, অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ রানা ভাই। আসলে যে প্রশ্নটা আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করলেন, মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মুহূর্তে আমরা জানছি প্রত্যেক দিনই আমরা এক একটা নতুন খারাপ খবর নিয়ে আসি, আমরা আর কোনো ভালো খবর দিতে পারছি না সে অর্থে। তো এই যে আপনার ভিসা বন্ডটা কিন্তু লটা কিন্তু নতুন না, লটা কিন্তু ছিল, এখনো আছে, যেখানে আছে আপনার আইএনএতে আছে, যেখানে কনসুলার অফিসাররা ইচ্ছে করলে এটা দিতে পারতেন। কিন্তু এতদিন পর্যন্ত যেটা ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল, যেটা আপনার ইউএসসিএস এবং স্টেট ডিপার্টমেন্ট যেগুলো ইউজ করে থাকে, যে আপনার ফরেন ভিসাগুলো ইস্যু করার ক্ষেত্রে, তার বিভিন্ন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন সংক্রান্ত যে ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল ছিল, সেটার মধ্যে ছিল যে এটাকে না করার জন্য, যে কোনো বন্ডের ব্যাপারটাকে না আনার জন্য, কারণ এটা অনেক ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে, ভুল ইনফরমেশন মানুষের কাছে দিতে পারে, সেজন্য এটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং তাদের বিভিন্ন রকম মেমোরেন্ডামের মাধ্যমে বলা হয়েছে এটা না করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম যে এই বর্তমান প্রশাসন এসে সেটাকে কিন্তু চালু করলেন এবং একটা বললেন যেটা একটা পাইলট প্রোগ্রাম এবং এটার ইফেক্টিভ ডেটও দেওয়া হয়েছে। সেটা হলো গত বছরের অগাস্টের 20 তারিখ থেকে এবছরের 5ই আগস্টের 2026 এটা পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। হয়তো এটা পরবর্তীতে বাড়িয়েও নিতে পারা যায়, কিন্তু এখন পর্যন্ত পাইলট প্রোগ্রামের মেয়াদ হলো এই বছরের অগাস্টের 5 তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে এই বন্ড, এটা কি প্রত্যেকের জন্যই কি বাধ্যতামূলক করা হবে কিনা? এটা কিন্তু বাধ্যতামূলক সবার জন্য করা হবে এমন না। কনসুলার অফিসার যিনি ভিসা দেখবেন, ভিসার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের কিন্তু অগাধ একটা ডিসক্রিশন বলি আমরা, যে তাদের কিন্তু ক্ষমতা রয়ে গেছে প্রত্যেকটা কেসে, কেস বাই কেস বেসিস তাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো সুতরাং অনেক ক্ষেত্রে তারা বলতে পারেন যে তাদের জন্য কোনো দরকার নেই, মানে ভিসা বন্ডের কোনো প্রয়োজন নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তারা বলতে পারেন ভিসা বন্ডের প্রয়োজন রয়ে গেছে। তো অনেকেই এত ব্লিক ইসের মধ্যেও, মানে ব্লিক যে আমরা একটা দেখছি যে খুবই খারাপ একটা সময় মনে করছি, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই যে ভিসা বন্ড, এটা কিন্তু ভিসা বন্ড কিন্তু দেওয়ার জন্য কনসুলার অফিসার বলতে পারেন এমন সব ক্ষেত্রে যেখানে একজন আবেদনকারী যিনি কিনা ইনঅ্যাডমিসিবল আমেরিকান ইমিগ্রেশন আইন অনুসারে, আমেরিকান ইমিগ্রেশন আইনের যেটা 8 ইউএসসি সেকশন 1201 G13 অনুসারে, যেখানে আপনার বলা আছে যে সরি, যেখানে 1182 যে সেকশন 8 ইউএসসি, সেখানে বলা আছে ইনঅ্যাডমিসিবল এলিয়েনদের কথা। এখন ইনঅ্যাডমিসিবল এলিয়েন কারা? যারা বিভিন্নভাবে মনে করেন ক্রিমিনাল কোনো কাজে, কোনো কেউ যার কোনো কনভিকশন হয়েছে, ক্রিমিনাল কাজে কোনো
আছেন, এসপিওনের কাছে আছেন, যেখানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য তাদের মনে করা হতে পারে তারা এদেশে ঢোকা উচিত না। অনেক রকম ডিজিজ আছে, যারা যেসব ডিজিজের জন্য তাদেরকে এদেশে ঢুকতে দেওয়া উচিত না। এরকম অনেকগুলো কারণ রয়ে গেছে, যাদেরকে সেসব কারণে একজন আবেদনকারীকে ধরা হয়ে যেতে পারে যে তিনি এদেশে ইনএডমিসিবল, মানে তিনি এখানে আসার জন্য যোগ্য নন। এই যে ভিসা বন্ড প্রোগ্রামের মাধ্যমে যাদের এরকম পরিস্থিতিও আছে, যাদেরকে এরকম কন্ডিশনও আছে, তাদেরকেও কিন্তু ভিসা বন্ড মাধ্যমে তাদেরকে ভিসা দেওয়া যেতে পারে। এটাই হলো আইনটার একটা মানে মানে যাকে বলি আমরা রিকোয়ারমেন্ট। তো সুতরাং ভিসা বন্ড অবশ্যই, যেটা আপনিও বলছেন এবং অন্য সবাই আমরা বুঝি, যে এটা একটা ইনর্মাস অ্যামাউন্ট অফ মানি, $5,000 মিনিমাম টু $15,000 ম্যাক্সিমাম। ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি, এবং অনেকের জন্য এটা এক ধরনের হার্স, এবং শুধু হার্স না, ইম্পসিবল টু হ্যাভ দ্যাট। তো সুতরাং সেটা একটা যেমন খারাপ দিক, প্রচণ্ড খারাপ দিক। আর একটা দিক হলো, যদি কোনো কারণে কেউ ইনএডমিসিবল হিসেবে গণ্য হন, কিন্তু আপনার ইমিগ্রেশন অফিসার, কনসুলার অফিসার কিন্তু তাকে কিন্তু এই বন্ডের মাধ্যমে তাকে কিন্তু ভিসা দিতে পারেন। তো সেদিক থেকে এটা একটা ভালো দিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মানুষের জন্য খুব একটা ভালো কিছু নয়। এটা অনেকটাই আমাদের পুরো বিরাট অংশের উপর, যারা কিনা আবেদনকারী, যারা কিনা এখানে আসতে চান, ঘুরতে চান, তাদের জন্য এটা নিশ্চয়ই খুব ভালো সংবাদ বয়ে আনছে না। ধন্যবাদ। তো আপনি বললেন যে কনসুলার অফিসার যারা থাকবেন তাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। তো কনসুলার অফিসার মনে করুন যে আমার কাগজপত্র দেখলো, বা একজনের কাগজপত্র সব কিছু দেখলো, সব যাচাই বাছাই করলো, তথ্যপত্র নিল, তারপরেই উনার, যেহেতু আপনি বললেন যে ভিসা দেওয়া না দেওয়া কনসুলার অফিসারের, আপনি বললেন যে অনেক বড় ক্ষমতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি কি বিষয় বিবেচনা করে কাউকে 5,000, কাউকে 10,000 বা সর্বোচ্চ $15,000 নির্ধারণ করবে? এটা কিসের ভিত্তিতে করবেন, কি দেখে তিনি করবেন? ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। কিন্তু এখন পর্যন্ত যে পলিসিটা আমাদের কাছে এসছে, তাতে কিন্তু এরকম ভাবে কখনো কিছু বলা নেই যে এক্স্যাক্টলি কি দেখতে হবে। আমি আগেই বলেছিলাম, কনসুলার অফিসারের অগাধ ক্ষমতা। অগাধ ক্ষমতা মানে তাদের এমন মানে ক্ষমতা রয়ে গেছে, যদি কোনো কাউকে ভিসা, উনি কেন মনে করেছেন যে একজন মানুষ উনি আমেরিকার জন্য বিপজ্জনক, সেটাকেও কিন্তু পুরোপুরি বর্ণনা করার খুব একটা দরকার নেই। শুধু যদি বলতে পারেন যে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে সমস্ত ঠিকই আছে, কিন্তু তার আচরণে বা তাকে দেখে বা তার কথার মধ্যে মনে হয়েছে উনি যদি বা আমেরিকায় আসেন তাহলে আমেরিকার জন্য ক্ষতি হতে পারে, কিন্তু সেই কমিটির ভিত্তিতেও কাউকে কিন্তু একজন কনসুলার অফিসার তাকে ভিসা ডিনাই করতে পারেন। সুতরাং এগুলো অনেকটাই হুইমজিক্যাল মনে হলেও প্রত্যেকের জন্য কতগুলো গাইডলাইন্স থাকেই। এবং তারপরেও আপনার যখন দেখা যায় যে যখন কথাবার্তার মধ্যে থেকে, যখন আপনার কোনো ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মধ্যে থেকে তারা চেষ্টা করেন বুঝতে একজন মানুষের মনটা কি, এই জন্য তাদের ট্রেনিং আছে। সুতরাং এমন না যে তারা হুইমজিকলি সবসময় করবেন, কোনো সময় করেন। হুইমজিকলি মনে হতে পারে এর পিছনে কোনো বিশেষ কারণ রয়ে গেছে। কেননা আপনারা জানবেন যে এখন যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাদের সমস্ত রকম যে মিডিয়া, আমরা বলি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যেসব অ্যাকাউন্ট তাদের রয়ে গেছে বা তাদের যেসব পোস্টিং আছে, সবগুলোই কিন্তু তারা এখন দেখতে পাবেন। বা এটা তারা চান যে তাদের সম্পর্কে পুরোপুরি জানতে চান। একজন ভিজিটর হিসেবে আপনি আসতে চাইলে, ভিজিটর অথবা নন ভিজিটর হয়ে বাড়িটি যদি আমেরিকা আসতে চান, তাদের অনেক পার্সোনাল আপনার মতামত থেকে শুরু করে সবগুলোই তারা এখন চান যে কনসুলার অফিসার তাদের রিসার্চের মধ্যে নিয়ে আসতে পারেন। সুতরাং এক্স্যাক্টলি কি কারণে আপনাকে ভিসাটা দেওয়া হলো না, সেটা সবসময় ওনারা জানান না, এবং জানানোর দরকারও নেই তাদের যে গাইডলাইন্স আছে সেই অনুসারে। সুতরাং বলা খুব মুশকিল। সুতরাং যিনি আবেদন করছেন তিনি ভালো জানেন যে ওনার কি কি দুর্বলতা রয়ে গেছেন। সেই সব দুর্বলতার ব্যাপারে তাকে অবশ্যই আগে থেকেই সাবধান হওয়া দরকার। কারণ হলো অফিসার যিনি থাকেন, কাউন্সিলর অফিসার, তিনি কিন্তু আপনাকে নাও বলতে পারেন এক্স্যাক্টলি কেন আপনাকে ভিসা উনি দিলেন না। তো অবশ্যই এতক্ষণ আমরা যেটা বললাম যে যদি আপনাকে মনে হয় যে আপনি ভিসা পাওয়ার যোগ্য না, ইনএডমিসিবল আমেরিকাতে, তখনও কিন্তু এই প্রভিশনের আওতায় আপনার ইমিগ্রেশন বন্ডের মাধ্যমে, ভিসা বন্ডের মাধ্যমে আপনাকে কিন্তু ভিসা ওনারা দিতে পারেন। এটা একদিক থেকে
একটু ভালো আমার কাছে মনে হয়, বাট অবভিয়াসলি দিস ইজ নট রিয়েলি এক্সপেক্টেড যে আপনার যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এতগুলো টাকা, এতগুলো লক্ষ লক্ষ টাকা, রাইট, সেগুলোকে আপনাকে জমা দিতে হবে। ইটস ভেরি আনফর্চুনেট ফর মেনি পিপল। তার মানে আপনার এটা আলোচনা থেকে যেটুকুন বোঝা গেল যে এই যে ইমিগ্রেশন অফিসার যারা কনসুলার অফিসার যারা থাকবেন তারা ইচ্ছে করলে কারো নাও নিতে পারেন, আবার ওই কাগজপত্র দেখে যদি কারো সন্দেহ হয় যে এই ভদ্রলোক হয়তো এদিক সেদিক করতে পারেন বা চিন্তাভাবনা অন্যরকম হতে পারে, কারণ সাইকোলজিক্যালি তারা অনেক কিছুই বুঝতে পারেন, তো সেক্ষেত্রে উপর নির্ভর করেই কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000 এরকম হয়তো নির্ধারণ করবেন আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম। তা আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা আমার ভূমিকাতে বলেছি যে শুধুমাত্র যে এই বন্ড দিয়েই যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তা নয়, আরও অনেক শর্তের কথা বলা হয়েছে। আমেরিকা একটা অনেক বড় দেশ, 50টা স্টেট আছে। আমি এখন বেড়াতে আসবো আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্যে, তিনি হয়তো আলাস্কাতে থাকেন বা অন্য কোনো একটা স্টেটে থাকেন, কিন্তু আমাকে নামতে হবে 3টা মাত্র বিমানবন্দরে, নিউ ইয়র্কের জেএফকেতে, ওয়াশিংটন ডিসির যেটা আমরা দেখলাম ডালাস এয়ারপোর্ট এবং বোস্টনে, এই 3টা এয়ারপোর্টেই তাকে নামতে হবে। তো ভিসার মেয়াদের আগে যদি কেউ দেশ ছাড়েও নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য কোথাও যদি তিনি যাতায়াত করেন, সেক্ষেত্রে তার কি হতে পারে? ওকে, তাকে বলা হয় যে ব্রিচ অফ দ্য বন্ড। তো আপনাকে এখন পর্যন্ত একটা পাইলট প্রোগ্রাম, আমার ধারণা এটা ভবিষ্যতে আরো এটাকে ইলাবোরেট করা হবে, এক্সপ্যান্ড করা হবে, বাট পাইলট প্রোগ্রাম চলছে। তো পাইলট প্রোগ্রামের আওতায় যারা ঢুকবেন এবছরের 5ই আগস্ট পর্যন্ত, তাদেরকে এই 3টা বিমানবন্দর থেকে কিন্তু তাদেরকে আসা এবং যাওয়া করতে হবে। সেটা অবশ্যই যদি না করেন, সেটা আপনি একটু বলুন, এটাকে ব্রিচ অফ দ্য বন্ড, সেই বন্ডের কারণে, সেটা ব্রিচের কারণে কিন্তু আপনার যে মানি ফরফিটেড হয়ে যেতে পারে, কনসিকুয়েন্স ইজ ভেরি ব্যাড। মানে যে অর্থটি আমি জমা দিচ্ছি জামানত হিসেবে সেটি বাতিল হতে পারে এই একটি মাত্র ভুলের কারণে, বা যেটাই আমরা বলি না কেন। তো এই যে বন্ড কি ভিসা রিফিউজালের ঝুঁকিটা কমাবে নাকি এটা বাড়াবে? আপনার কাছে কি মনে হয়? ভিসা রিফিউজাল আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের, প্রথমত হলো অনেক মানুষ রেস্ট্রিক্টেড হবেন, অ্যাপ্লিকেশন অনেক কম করতে পারবেন মানুষ, কিন্তু যদি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাজ এ সেড, আগে যখন কেউ যদি ইনএডমিসিবল হতেন, যদি অ্যাসাইলাম অফিসারে, মানে যদি অ্যাসাইলাম ভিসা কাউন্সিলর অফিসারের কাছে মনে হতো যে কোনো এক ব্যক্তি ইনএডমিসিবল, তখন কিন্তু তার কোনো রেকর্ড ছিল না, তাকে সরাসরি ভিসা রিফিউজ করা হতো। এখন কিন্তু কনসুলার অফিসারের সেই অধিকার বা সেই ক্ষমতা অর্জন করেছেন যে উনি ইচ্ছে করলে একজন ইনএডমিসিবল, যাকে কিনা আমরা বললাম সেই ধারায় অনেকগুলো কারণেই একজন ইনএডমিসিবল হতে পারেন, ইনএডমিসিবল মনে করার পরও তাকে ভিসা দিতে পারেন, কন্ডিশন যে আপনি এতগুলো টাকা, এতগুলো ডলার আপনি জমা দেন, 5,000, 10,000 or 50,000 অ্যাকর্ডিং টু। তো এক্ষেত্রে কিন্তু আমার ধারণা পার্সেন্টেজ অনুসারে কিন্তু বাড়ার কথা, কারণ হলো আগে যারা ইনএলিজিবল যাদেরকে মনে হতো তাদেরকে ভিসা দেওয়ার কোনো স্কোপ আর ছিল না। কাজেই আপনি হয়তো গেলেন ভিসা দিতে, মানে আপনি ইন্টারভিউ দিলেন, সব ভালো, কিন্তু তার কাছে ইনএডমিসিবল মনে হয়েছে কনসুলার অফিসারের কাছে, তা আপনাকে আর ভিসা দেওয়ার তার কোনো স্কোপ নেই, হিজ হ্যান্ডস আর টাইট, হিজ আর হার। সো এক্ষেত্রে কিন্তু আপনার একটা সম্ভাবনা ক্রিয়েট হলো যে আপনার অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ দ্য মানি, inadmissibility might not be a ground for you to get your visa denial. আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এটা হয়তো একটু বাড়তেও পারে, বলা যায় না। তো এক্ষেত্রে এখন এই যে পাইলট প্রজেক্ট যেটা আছে সেটাতে আমরা দেখছি B1, B2 অর্থাৎ ব্যবসায়িক ভিসা এবং যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন বা ভ্রমণ ভিসায় আসবেন তাদের ক্ষেত্রে করা হয়েছে। তো এটা কি ভবিষ্যতে ধরেন যে এটা করা হয়েছে যে কারণে যে অনেকেই এসে এটা মিসইউজ করেন, অ্যাবিউজ করেন, থেকে যান বা অন্যান্য স্ট্যাটাস পরিবর্তন করেন বা জাইলাম করেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো হয়তো ঠেকানোর জন্য এই পাইলট প্রজেক্টটা করা হয়েছে। তো ভবিষ্যতে এইটা থেকে মানে এই পাইলট প্রজেক্টের সফলতা ব্যর্থতা যেটাই কী হবে আমরা জানি না, সেটার উপরে নির্ভর করে ভবিষ্যতে কি স্টুডেন্ট ভিসা বা অন্যান্য নন ইমিগ্রেন্ট
ভিসাতেও কি সম্প্রসারিত হতে পারে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে বা ইমিগ্রেন্ট বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয়? অলরেডি হ্যাঁ, প্রথমত হলো আমার তো মনে হয় এই পাইলট প্রোগ্রাম মানে হলো পাইলট প্রোগ্রাম সাকসেস যদি এখানে আসে, এখানে যদি দেখা যায় যে এটার ফলে আমার কাছে মনে হচ্ছে যে ইউএস যে আপনার ইউএসসিআইএস বলেন, তারা তারা অনেকটাই ব্যাপকভাবে লাভবান হবেন, কারণ মানি ফিনান্সিয়ালি ইট উইল বি এ গুড সোর্স অফ মানি ফিনান্স, রাইট? তো এটা যদি সাকসেসফুল হয়, এটা যদি দেখা যায় যে এর ফলে লাভ হচ্ছে আপনার, আমরা বর্তমানে জানি যে সবকিছু লাভ লোকসানের একটা ব্যাপার রয়ে গেছে এখন, বিশেষ করে নীতির চেয়ে এখন ফিনান্সিয়াল অর্থের লাভ প্রয়োজনটা লোকসান বেশি দেখা দিচ্ছে। বেশি গুড আর ব্যাড, দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও। সো এটা হয়তো এক্সপ্যান্ড করতেও পারে। তো আমরা যেটা বললাম যে এতক্ষণ যেটা বলা হচ্ছে, আপনি যেটা ভালো করে বললেন যে যখনই কেউ দেশে আসবেন, যে ভিসাতে আসবেন, সেই ভিসায় যদি ব্রিজ করেন উনি, সেই ভিসায় কিন্তু এখন তো আপনার B1 B2 ব্রিজ করা মানে হলো ওভারস্টে করা, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করা। মনে করেন কেউ এখানে আমেরিকায় এসেছেন, এসে অ্যাসাইলাম করলেন, রাইট? তার জন্য আগে বন্ড ছিল $10,000, সেই $10,000 কিন্তু আপনার প্রথম ফরফিটেড হয়ে যাবে, then you can apply asylum. So you see, even if you are here in the USA on bond, ভিসা বন্ড, এবং আপনি আসার পরে অ্যাসাইলাম করলেন, কিন্তু আপনার যে $10,000 অথবা $5,000 যেটা আপনার উপরে ধার্য করা হয়েছিল বা যেটা আপনি পে করেছেন অলরেডি, সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, বিকজ ইউ আর ইন ব্রিচ অফ ইউর স্ট্যাটাস। আপনি এসে অ্যাডজাস্ট করলেন, আপনি আসছেন আমেরিকাতে, আসার পরে আপনি আপনার ফিয়ান্সে বা আপনার যে আপনার জন্য কেউ, আপনার ভাই বোন করলে তো এত দিন পাবেন না, মনে করেন স্পাউস আপনার জন্য অ্যাপ্লাই করলো, তো সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের দিকে যান, তাহলে আপনাকে যদি বন্ডের কোনো টাকা, বন্ডের যে পরিমাণ আপনি বন্ড দিয়েছেন, সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, বিকজ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ব্রিচ অফ দ্য বন্ড। এটা খুবই দুঃখজনক, অনেকের জন্য এটা অনেক বেশি হেভি পানিশমেন্ট, রাইট? আমার আপনার কাছে আর ছোট দুটো প্রশ্ন করে আমরা একটু এতে যাব। অনেকেই প্রশ্ন করছেন ফেসবুকে এবং টেলিফোনেও। তো এক্ষেত্রে ধরুন যে বলা হয়েছে যে কনসুলার অফিসারের নির্দেশ ছাড়া বা অনুমতি ছাড়া কোনো দালাল বা কারোর মাধ্যমে কোনো টাকা পয়সা দেওয়ার কথা বলা মানে নিষেধ করা হয়েছে। তো এক্ষেত্রে এবং বলা হয়েছে যে pay.gov বা গভে এই অর্থটা শোধ করে জমা দেওয়ার কথাবার্তা বলা হয়েছে। এক্ষেত্রে এই pay.gov-তে মাধ্যমে অর্থ জমা দেওয়াটা কতটা নিরাপদ, এবং আমি জমা দিলাম, আমি ভিসা পেলাম, জমাও দিলাম, আসলাম, যথাসময়ে ফেরত গেলাম, সেই অর্থটা আমি কতদিন বা কিভাবে ফেরত পাবো বা কতটা সময় সাপেক্ষ হতে পারে বলে আপনি মনে করছেন? এখানে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি খুব মানে যাকে বলে পুরো ডিটেলস কিন্তু আসেনি এভাবে। আমরা বন্ডের কথা আমরা যখন জানি, ইউএসএ তে যখন কেউ এন্ট্রি করেন, তাদেরকে আপনারা যাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়, অনেক সময় তাদেরকে বন্ডে দেওয়া হয়, বন্ডে ছাড়া হয়। এই কদিন আগে আমাদের একজনকে বন্ডে ছাড়লো প্রায় $15,000। সেই বন্ড যখন হয়, বন্ড কিন্তু যিনি থাকেন, যাকে ডিটেইন করা হয়, তিনি তা দিতে পারেন না, সামওয়ান এলস এটা দিয়ে থাকেন। সুতরাং এই বন্ডের জন্য যে এখন আপনার যে ফর্ম আইস ঠিক করেছে 352, অ্যাকচুয়ালি এই বন্ড, এটাতে কিন্তু এই ফর্মের মাধ্যমে কিন্তু আমরা বন্ড দিয়ে থাকি, বন্ডের জন্য আবেদন করে থাকি আপনার যারা কিনা ডিটেইনড আছে তাদের জন্য। তো এখন একটু ধোঁয়াশা রয়ে গেছে যে এক্স্যাক্টলি কিভাবে আপনি কি বাংলাদেশে বসে এই ডলারটা দিতে পারবেন কিনা, কারণ pay.gov-তে কিন্তু দেওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সুতরাং সেই জায়গাগুলো একটু এখনো ক্লারিফাইড হয়নি। তো অবশ্যই এটা কিছুদিনের মধ্যে এটা ক্লারিফাইড হবে, এক্স্যাক্টলি কিভাবে আপনি পে করবেন। তো তখন আপনার বোঝা যাবে যে এটা আর ফেরত পাওয়াটা যিনি পে করবেন, সাধারণত যিনি পে করেন, আমরা বলি স্পন্সর, যিনি পে করবেন তার কাছেই টাকাটা ফেরত যাবে, যদি আপনি সঠিক সময় ফেরত যান এবং কোনো রকম ভাবে ব্রিজ না করেন। আর একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই এই বিষয়ে। ধরুন আমার কাছে B2 ভিসা আছে বা B1 ভিসা আছে, আমি যাতায়াতও করেছি, 5 বছরের মেয়াদ আছে বা 4 বছরের মেয়াদ, অর্থাৎ এক কথায় ভিসার মেয়াদ আছে।
এখন আমি আবার আসব, সেক্ষেত্রে কি আমাকে এই বন্ড আবার দিয়ে আসতে হবে, নাকি আমি যে আগে এসেছি বা আমার ভিসায় ইস্যু হয়েছে এক্ষেত্রে আমার বন্ডের প্রয়োজন নেই, এ ব্যাপারে কি বলা আছে? এ ব্যাপারে কোনো কিছু পরিষ্কার মতো বলা নেই। আমার যেটা ধারণা আমি বলি, প্রথমত হলো যদি আপনার অলরেডি ভিসা থেকে থাকে তো আপনি তার ভিসার জন্য যাচ্ছেন না। আপনার ভিসা যদি রিভোকড না হয়ে থাকে, ইউর ভিসা ইজ ভ্যালিড, অ্যান্ড ভ্যালিড ভিসাতে থাকার কারণে আপনাকে এন্ট্রি করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এখন প্রশ্ন হলো, যদি আপনি যখন এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টে যে ভিসা অফিসার, ইমিগ্রেশন অফিসার থাকবেন, তিনি আপনাকে দেশে ঢুকতে দিবেন কিনা, তখন তার কাছে অনেক করতে পারেন, তিনি হয়তো বলতে পারেন যে না, আপনাকে ঢুকতে দিতে চাচ্ছি না, আপনার ইনএডমিসিবিলিটি আছে, আপনি আগের বার যখন এসেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে আপনি কাজ করেছিলেন, রাইট? ইনএডমিসিবিলিটি, নাও ইউ পে দ্য বন্ড। তো এরকম হাইপোথেটিক্যাল আমি বলছি যে এটা হতেও পারে, কিন্তু যদি আপনার অলরেডি থেকে থাকে, আপনার ভিসা যদি থেকেই থাকে এই মুহূর্তে, তো আপনি তো আর নিশ্চয়ই কনসুলেটের কাছে যাবেন না যে আপনার আরেকবার ভিসা দেওয়ার জন্য। সুতরাং যদি না তারা আপনাকে ভিসা আপনাকে বলে যে আরেকবার আপনাকে আসতে হবে বা নতুন করে ভিসাকে নিতে হবে, আমার মনে হয় না যে ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইউ, বাট উই নিড a little bit more time to understand that what they really want to do. অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে। আর যদিও আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু অনেক প্রশ্ন এসে গেছে, আমাদের ফেসবুকেও কিছু প্রশ্ন আসছে, টেলিফোনেও আছে। ইকবাল হোসেনের একটি প্রশ্ন বলতে চাই। তিনি বলছেন যে আমার আঙ্কেল একজন ইউএস সিটিজেন, তার পূর্ণ নাম আনোয়ার চৌধুরী ডালিম, কিন্তু সার্টিফিকেট অফ সিটিজেনে শুধুমাত্র আনোয়ার চৌধুরী লেখা আছে। ওথ সেরেমনির সময় তারা বাংলাদেশি পাসপোর্ট দেখে নামটি লিখেছে, যেখানে শুধু আনোয়ার চৌধুরী ছিল। তবে সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং মিশিগান স্টেট আইডিতে তার পুরো নাম আনোয়ার চৌধুরী ডালিম রয়েছে। এই নামের পার্থক্যের কারণে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা এবং এটি ঠিক করার জন্য কোনো প্রক্রিয়াটি সবচেয়ে সঠিক হবে, দয়া করে একটু পরামর্শ দেবেন। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে যখন উনি সিটিজেনশিপের যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার দেখবেন যারা আমরা সিটিজেন হয়েছি, আমরা এই দেশে ন্যাচারালাইজেশনের মাধ্যমে, তাদের একটা অপশন থাকে, আপনি অ্যাট দ্য টাইম যখন অ্যাপ্লাই করেন যে আপনি আপনার নাম পরিবর্তন করবেন কি না। হয়তো অনবদানবশত ইনঅ্যাডভার্টেন্টলি উনি সেখানে এই নামটা দিয়েছিলেন যে আমি আমার নাম ওখানে লাস্টে যেটা আপনি বলছেন হয়তো কোনো একটা অংশ বাদ দিয়েছেন। এছাড়া এরকম ভাবে হওয়ার কথা না, কারণ হলো যখন ওনার ওদের সময় কিন্তু কোনো কিছু চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই, ওদিন চেঞ্জ করে তখনই ওখানে একজন জাজ থাকেন। সুতরাং সেই জাজ কিন্তু আপনাকে একটা সার্টিফিকেটও দিয়েছেন। সেই সার্টিফিকেট আপনার এখন আগে যদি খেয়াল নাও করে থাকেন, দেখবেন যে ওদিন যে আপনাকে যেসব পেপার দেওয়া হয়েছে, বিশেষ করে আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, তার সাথে জাজের অর্ডারও একটা দেওয়া হয়েছে, একটা বাড়তি পেজ, যেটা অনেকেই পাননি, যারা আমরা নাম চেঞ্জ করিনি কখনো, তাদের জন্য তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু যদি চেঞ্জ হয়ে থাকে তখন একটা নাম চেঞ্জের দলিল দেওয়া হয়েছে, একটা অর্ডার দেওয়া হয়েছে, কিপ দ্যাট। আর উনি যদি চান যে ওনার পুরনো নামে উনি ফিরে যাবেন, তাহলে আবার নতুন করে কোর্টে গেলে পরে নাম চেঞ্জ করা যাবে। অনেক ধন্যবাদ ইকবাল হোসেন। আশা করি আপনার আঙ্কেলের জন্য যে প্রশ্নটি করেছেন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নিউজের্সি থেকে বলছি, সাইদ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2021 সালে আসছি দেশে টুরিস্ট ভিসা। জি, তারপর আমি অ্যাসাইলাম ক্লেম করি। জি, তারপর হচ্ছে অ্যাসাইলামের কোনো ইন্টারভিউ হয়নি, জাস্ট পেন্ডিং ছিল। তার মধ্যে আমি 2023 সালে বিয়ে করি। জি, আমি খুব ভালোভাবে শুনতে পাচ্ছি না। আপনি একটু, আপনি কি এতে কথা বলছেন, স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করুন, স্পিকারটা বন্ধ করুন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, ওকে। সো আমি 2021 সালে টুরিস্ট ভিসা আসছি জি, এই দেশে। তারপর আমি অ্যাসাইলাম সিক করছি, বাট আমি ইন্টারভিউ দিইনি, শুধু পেন্ডিং ছিল। তার মধ্যে আমি 2023 সালে বিয়ে করছি এখানে। সো আমি অ্যাডজাস্ট করছি, আমার গ্রিন কার্ড আমি গত নভেম্বরে পাইছি। তো আমি এই সপ্তাহে দেশে যাচ্ছি। তার মধ্যে আমি অ্যাসাইলাম উইথড্রর জন্য আমি লেটার পাঠাইছি অ্যাসাইলাম অফিসে, বাট এখন কোনো রিপ্লাই পাইনি। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যদি দেশে যাই এখন, আগামী মাসে আবার ব্যাক করবো, তখন কি আমার কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ শাহিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার।
ধন্যবাদ। আপনি যতটুকু বললেন অবশ্যই এর বেশি আপনার বলা আমি মনেও করি না বলা সঠিক। বাট আপনি যেটুকু বললেন তাতে আমার মনে হয় না যে আপনার বিশেষ কোনো সমস্যা রয়ে গেছে। আনলেস দেয়ার ইজ সামথিং। সামথিং মানে হলো যেটা আপনি অবশ্যই অন এয়ার আমাকে বলবেন না বা আমি আপনাকে জানতে চাইবো না। যদি কোনো আপনি কিছু মনে করেন যে এগুলো ড্যামেজিং কোনো কিছু থাকে তাহলে অবশ্যই না যাওয়াটাই ভালো। কিন্তু ইন জেনারেল আমি বলতে পারি যে আপনার যেহেতু এখানে আপনি ফ্যামিলি বিষয়তে আপনি অ্যাডজাস্ট হয়েছে আপনার স্ট্যাটাস, আপনার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা পলিটিক্যাল পরিস্থিতি নিশ্চয়ই দেয়ার ইজ নো বিয়ারিং অন ইট। সো ইউজুয়ালি দেয়ার শুড নট বি এনি প্রবলেম, বাট ইউ নো বেটার ইফ এনিথিং দ্যাট ইউ থিঙ্ক যেটা আপনার জন্য ড্যামেজিং কোনো ডেরোগেটিভ কোনো হতে পারে, ইন দ্যাট কেস ইউ মেক ইউর ডিসিশন, আদারওয়াইজ আই ডু নট সি এনি প্রবলেম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আরও প্রশ্ন আছে, উত্তর দেব। একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সে আপনাদের প্রশ্নগুলো নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম যে দর্শক আছেন, একটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে দর্শকদের কাছে যাব। জিলানি আহমেদ যেটি বলছিলাম যে যদিও আমাদের পাইলট প্রজেক্টে আমরা শুধুমাত্র দুটো কথা বলেছি, দুটো ভিসার কথা বলেছি, একটি ভিজিট ভিসা এবং একটি ব্যবসায়িক ভিসার কথা বলেছি, কিন্তু সেক্ষেত্রে বোধহয় একটু ভয় ভীতির কারণে জিলানি আহমেদ বলছেন যে F2A বা F2B ভিসা কি বন্ড দিতে হবে? আমি একটু লাস্ট মানে প্রশ্নটি উনি হয়তো আশঙ্কা থেকে বলেছেন যে আমরা তো B1 B2 ভিসার কথা বলেছি বন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি আশঙ্কা করছেন, হয়তো সে কারণেই প্রশ্ন করেছেন যে F2A বা F2B এই ক্যাটাগরির ভিসাতে কি বন্ড দিতে হবে? এখনো বলা হয়নি। আই নো এভরিবডি ইজ ভেরি প্যানিক, রাইট? তো এখন এই যেটা বলা হয়েছে এটা B1 B2 ক্যাটাগরিক্যালি বলা হয়েছে B1 B2 সেটাই। সুতরাং এখন পর্যন্ত জিলানি আহমেদ আপনার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই, সুতরাং এখন দিতে হবে না। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি মুস্তাফিজুর পরিগণ থেকে। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। আপনি যদি স্পিকারে দিয়ে কথা বলেন, স্পিকারটা বন্ধ করুন। সামনে যদি টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে থাকেন সেটি কমিয়ে দিন। আসসালামু আলাইকুম, এখন ঠিক আছে? জি, এখন শোনা যাচ্ছে। আমি ওরিগন থেকে বলছিলাম। জি, আমি ফেব্রুয়ারিতে দেশে যেতে চাচ্ছিলাম। আমি গ্রিন কার্ড হোল্ডার। এখন যেতে কি কোনো সমস্যা হবে? কিভাবে গ্রিন কার্ডটা পেয়েছেন কিভাবে? আমার আম্মু অ্যাপ্লাই করছিল ফ্যামিলি ক্যাটাগরি ভিসা। আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আমরা একটু আগে যে অ্যান্সার করেছিলাম তার থেকে আপনি হয়তো বুঝতে পারছেন যে অনেক ইনফরমেশন থাকে। সাধারণত ইন জেনারেল যা আপনি বলছেন তাতে কোনো কিছু ধরা হয় না, বোঝা যায় না যে আপনার কোনো ডেরিগেটরি কোনো কিছু আছে কিনা। তবে যারা আপনার এদেশে গ্রিন কার্ড হোল্ডার, ইউজুয়ালি যদি কোনো আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কোনো প্রসিকিউশন কোনো কিছু না থেকে থাকে, ক্রিমিনাল কোনো রেকর্ড না থেকে থাকে, কোনো অন্য কোনো ডেরিগেটরি কোনো ইনফরমেশন না থেকে থাকে যে আপনার কোনো টেরোরিস্টিক কোনো অর্গানাইজেশনের সাথে আপনার কোনো যুক্ত আছেন কিনা, এরকম যদি না থেকে থাকে তাহলে আই ডু নট সি এনি প্রবলেম। অবভিয়াসলি অ্যাগেইন আমরা যে কথাগুলো বলছি যে আপনি অন এয়ার আপনি আপনার সমস্ত ইনফরমেশন আপনি এখানে বলতে পারবেন না, তবে আপনি বুঝে নেবেন যে যেহেতু ফ্যামিলি ভিসাতে আপনি এখানে অ্যাডজাস্ট করেছেন বা এখানে হয়তো ভিসা নিয়ে এসেছেন কনসুলার ইসের মাধ্যমে, আপনার জন্য ইউজুয়ালি আই ডু নট সি এনি প্রবলেম। সেটি অনেক অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান। আসলে আইনগতভাবে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যেটা বললেন আর কি যে আমরা তো জানি না আপনার এখানে অন্য কোনো রকম কোনো সমস্যা ছিল কি ছিল না, সব কিছু এটা আপনার নির্ভর করছে এবং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। হাদিমান তিনি বলছেন, আমি আমার ফ্যামিলির মেম্বার ছাড়া অন্য কাউকে স্পন্সর বা জয়েন্ট স্পন্সর করতে পারবো কি? অবশ্যই পারবেন। তো এতে কোনো সমস্যা নেই। আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন হন, আপনি যে কোনো কাউকেই করতে পারবেন, আপনার এতে কোনো সমস্যা নেই। তবে তবে অনেক সময় এম্বাসি জানতে চাইতে পারে যে আপনি কেন একজনকে স্পন্সর করেছেন, কোনো কারণ আছে কিনা, সেটা আপনাকে বোঝার জন্য যে এটা আসলে কতখানি আপনার এটা যে জেনুইন।
যদিও এই জেনুইন টেস্টটা আইন অনুসারে কিন্তু সঠিক না, কারণ হলো আমি একজন আমেরিকান সিটিজেন, আমি যে কোনো কাউকেই বলতে পারি যে আমি তার দায়িত্ব নিলাম। কিন্তু অনেক সময় আমাদের যে বিভিন্ন রকম ডেরিভেটিভ যে ইনফরমেশন আছে চারিদিকে, তাতে অনেক সময় হয়তো ইউএস যারা কিনা কনসুলার অফিসার তাদের মনে আসতে পারে যে এটা হয়তো সেই অর্থে জেনুইন না। এক্স্যাক্টলি কারণ আমি হয়তো বলছি না এভাবে, মনে করতে পারে যে কোনো কারণে। সুতরাং আইন অনুসারে কোনো বাধা নেই যে আপনি যদি ইউএস সিটিজেন হন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হন, আপনি অবশ্যই যে কোনো কাউকে স্পন্সর করতে পারেন, এতে আইনগত কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ হাদিমান আপনার প্রশ্নের জন্য। আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে একটু টেলিফোনে যাব। খালিদ ইয়াজিন তিনি বলছেন, আমেরিকায় যাদের অ্যাসাইলাম পেন্ডিং আছে বা যারা রিমুভাল প্রসিডিংসে আছেন, যাদের যে কোনো সময় ডিটেনশন বা ডিপোর্ট করা হতে পারে, এই অবস্থায় অনেকেরই এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং অনেকের অ্যাকাউন্টের টাকাও আছে। যদি কাউকে হঠাৎ ডিপোর্ট করা হয় তাহলে সেই টাকা বা ব্যাংক অ্যাকাউন্টের কি হবে? তিনি বা তার পরিবার কি ভবিষ্যতে সেই টাকা ফেরত পাবে? দয়া করে এই বিষয়ে একটু পরিষ্কার জানালে উপকৃত হব। ধন্যবাদ। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা প্রশ্ন। আমি ধন্যবাদ আপনার যিনি প্রশ্ন করেছেন। তো আপনার যারা ব্যাংকে, আমাদের যারা ব্যাংকে আছে টাকা আমরা থাকি, এটা যে কোনো মুহূর্তে শুধুমাত্র যে আপনাকে ধরে এ দেশ থেকে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে এই সমস্যা ক্রিয়েট হতে পারে তা কিন্তু না। আমরা প্রত্যেকে মরণশীল যে কোনো ঘটনায় মারা যাওয়া অথবা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হলো যেখানে আমরা কোনো নিজেদের আমরা বলি মেডিকেল অবস্থায় খুব ডিজেবলড হয়ে যাওয়া, রাইট? তো সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনি সবসময় একজনকে নির্বাচিত করেন যে কে আপনার অনুপস্থিতিতে বা আপনার ডিজেবিলিটির কারণে কে এটাকে হ্যান্ডেল করতে পারবে। সুতরাং আপনি ব্যাংকের সাথে কথা বলে আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরও অনেক আছে, আমরা যেটা অনেককে এখন বলছি সেটা হলো বিভিন্ন রকম ট্রাস্ট, উইল, সেগুলো আপনারা করতে পারেন। উইল অবশ্য মারা যাওয়া না গেলে করা যায় না, করা যায় কিন্তু কার্যকর হয় না। বাট আপনার আরও অনেক রকম বিভিন্ন রকম পন্থা আছে যেভাবে আপনি নির্ধারণ করে যেতে পারেন যে ইন ইউর অ্যাবসেন্স কে আপনার এই সব যে ফিনান্সিয়াল ডিসিশনগুলো নেবে, এবং ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টক থেকে শুরু করে সেই জায়গাগুলোতে আপনাকে কে এটার দাবিদার হতে পারেন এবং হ্যান্ডেল করতে পারেন। আমার মনে হয় যে যিনি প্রশ্ন করেছেন তাকে অবশ্যই ধন্যবাদ, এবং আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় মনে করি যে এই দেশে ইমিগ্রেশন স্ট্যাটাস, কিন্তু ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে সাথে আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস তো প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, ভালো হচ্ছে, এবং আলটিমেটলি এটা কী হবে থাকবে এই দেশে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খালেদ ইয়াসিন আপনার এই চমৎকার প্রশ্ন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। টিবিএন সবসময় মানুষের পাশে থাকে বলে আপনাকেও, আপনার এই চমৎকার কনসার্নের জন্য আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নিউ জার্সি থেকে বলছি। আমার নাম এমডি হোসেন। জি। আমি 2011 এ সিটিজেন নিয়েছি ইউএসএ তে। জি এবং রিসেন্টলি আমি ডুয়াল সিটিজেন নিয়েছি বাংলাদেশের। জি জি। এখন একটা হিউমার উঠছে যে যারা ডুয়াল সিটিজেন নিছে তারা বাংলাদেশে গেলে আসার সময় নাকি সমস্যা করবে বা এরকম একটা কিছু। তো সেক্ষেত্রে কি আমার ডুয়াল সিটিজেনকে সারেন্ডার করে যেতে হবে বা এটা কি রাখতে পারবো না, কি সিচুয়েশন, জাস্ট এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। হ্যাঁ, ডুয়াল সিটিজেনশিপ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ডুয়াল সিটিজেনশিপ হলো আপনার অধিকার, আমেরিকা তো অবশ্যই স্বীকার করে, কিন্তু যারা ডুয়াল সিটিজেনশিপ তাদের জন্য যেমন সুবিধার দিক আছে অসুবিধার দিকও রয়ে গেছে। কারণ হলো সাধারণত যারা যদি কোনো কারণে আপনার সিটিজেনশিপের ব্যাপারে কোনো সংশয় থেকে থাকে যে কী কারণে, এটা আমি আপনাকে বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি, সেটা হলো যদি কেউ মনে করেন সিটিজেনশিপ অনেক সময় অনেক ক্ষেত্রেই অনেকভাবেই কোনো ভুল কোনো তথ্য বা কোনো বা কারণে এটা হতে পারে, যদি থেকে থাকে তাহলে আপনার ডুয়াল সিটিজেনশিপ আপনার জন্য খুবই সমস্যা। কারণ হলো দেন দে হ্যাভ এ স্টেট, রাইট? আমি আপনাকে বলছি না, যে কোনো কাউকে যার কোনো ডুয়াল সিটিজেনশিপ রয়ে গেছে এবং তার যদি এরকম তার পিছনে এরকম কোনো ঘটনা থেকে থাকে যেখানে তার সিটিজেনশিপই কোশ্চেনেবল, সেক্ষেত্রে তাকে স্ট্রিপ করে তাকে কিন্তু পাঠানোর জন্য একটা দেশ বা অন্য একটা দেশ রয়ে গেছে। সুতরাং স্টেটলেসনেস আর হচ্ছে না, স্টেটলেসনেস। এবং একই সাথে আপনার যে দেশে আপনি যান, বাংলাদেশের ক্ষেত্রে তাদেরও কিন্তু আপনার যেমন
আপনাকে যে কোনো হয়রানি করার ক্ষেত্রে তাদেরও একটা অধিকার কিন্তু থেকে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে প্রোটেকশন আমরা যে যে পাসপোর্ট থাকে, পাসপোর্টের অনুসারে বাংলাদেশ যে কোনো দেশের সরকার সেই পাসপোর্ট হোল্ডারকে কিন্তু প্রোটেকশন দিতে বাধ্য বা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমাদের দেশে তো আমরা জানি যে প্রতিশ্রুতি বলে প্রোটেকশনের চেয়ে আপনার অন্যটাই বেশি হয়। সুতরাং সেক্ষেত্রে তাদেরও আপনার কর্তৃত্ব আপনি স্বীকার করে নিচ্ছেন। সুতরাং এসে একটু ডিফিকাল্ট একটু আছে আপনার। আমার মনে হয় যে এটা অন এয়ার আমরা কথা বেশি না বলে আপনার যদি কোনো এরকম কনসার্ন থাকে যে কোনো একজন অ্যাটর্নির সাথে কথা বলা ভালো। কিন্তু সাধারণভাবে যেটুকুন আমরা জানি যে এই মুহূর্ত পর্যন্ত তো ডুয়েল সিটিজেনশিপ নিয়ে কোনো সমস্যা নেই। একটি কথা উঠেছিল বা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো চেষ্টা করছেন যে ডুয়েল সিটিজেন বাতিল করে দেওয়ার কথা বলছেন বা এরকম করছে, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত সেটিতে তো আইনে পরিণত হয়নি বা কোনো রকম এক্সিকিউটিভ অর্ডারও হয়নি। সুতরাং ডুয়েল সিটিজেন যেহেতু আছে যাদের, তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ইন জেনারেল নয়, সেটি আমরা বলছি। অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, যদিও আরও কিছু প্রশ্ন আমাদের ছিল কিন্তু এই মুহূর্তে নিতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই অন্যদিন যেদিন অ্যাটর্নি থাকবে সেদিন আপনাদের প্রশ্নগুলো নেব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আশা করি আপনারা এই বিষয়টি নিয়ে গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছেন। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, দর্শকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, দর্শকদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমেরিকায় ভিসা কড়াকড়ি, বাংলাদেশিদের বন্ড দিতে হবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত। এই বিষয়টি আমরা B1 B2 ভিসার ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য হয়েছে, তাও সবার ক্ষেত্রে নয়। ইচ্ছা করলে আমরা যেটা জানি, যতটুকু বুঝি, যে কনসুলার অফিসার তার নিজের ডিসক্রিপশনের উপরে নির্ভর করে কাকে 15,000, কাকে 10,000, কাকে 5,000 অথবা নাও দিতে হতে পারে। এই পর্যন্ত এখন পর্যন্ত এটু আছে। তবুও পুরোপুরি এখন যে কি আসলে ঘটনাটা ঘটবে, ভবিষ্যতে কিভাবে অর্থ ফেরত পাওয়া যাবে, সব কিছুই কিছুটা এখনও ধোঁয়াশার মধ্যে আছে। দিন গেলে তারপরে বোঝা যাবে। সুতরাং তারপরেও বিষয়টি সচেতনতার জন্য আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।